আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আবির ফোনের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলল। বিয়ের পর থেকে কানে একটু কম শুনছি। কেন? সারাক্ষণ যেভাবে আপনি আপনি করেন এসব শোনার থেকে কানে কম শোনাও ভালো। মেঘ মন খারাপ করে বলল। চলুন না সমুদ্রে যাই। আবির হঠাৎই চোখ তুলে তাকালো। মেঘের কুচকানো কপাল আর উল্টানো ওষ্ঠ দেখে আবিরের অধরে কোণে মৃদু হাসি ফুটল। নিঃশ্বাস ছেড়ে নিজেকে ধাতস্থ করে ঠান্ডা কণ্ঠে বলল। ইস, তুমি তাকালেই আমার হৃদয়ে শনিতের ঢেউ বয়ে যায়। এই ঢেউয়ের নিকট সমুদ্রের ঢেউ কিছুই না। মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করল। আপনি একটা মেঘ সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরেছে। আবির প্রশস্ত আঁখিতে চেয়ে অদম্য কণ্ঠে বলল। বলো বলো, বউয়ের কাছে সভ্য সেজে বিশ্ব রেকর্ড করার কোনো ইচ্ছে আমার নেই। আমি নষ্ট পুরুষ হলে আমার বউয়ের কাছে হব, পরনারীর চোখে না হয় সাধু পুরুষই হব। মেঘ চোখ ভরা আকুতি নিয়ে ফের প্রশ্ন করল। আপনি যদি সমুদ্রে নাই নেবেন তাহলে ঘুমের মধ্যে আমাকে হাইজ্যাক করে এনেছিলেন কেন? মেঘের মুখে এমন কথা শুনে আবির ফিক করে হেসে উঠল। কণ্ঠস্বরে কোমলতা মিশিয়ে বলল। বিয়ে করা বউকে হানিমুনে এনেছি, তার জন্য এত বড় কথা? আজই বউয়ের মুখে হাইজ্যাকার শুনতে হচ্ছে। এ জীবন রেখে কি হবে? মেঘ ভুরুকুচকে রাগি চোখে তাকিয়ে আছে। আবির এক মনে হেসেই যাচ্ছে। মেঘ কিছু না বলে উঠে বারান্দায় চলে গেল। আবির বেশ কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘ রুমে আসার নামই নিচ্ছে না। আবির বিছানা থেকে উঠে বারান্দায় গিয়ে মেঘের পাশ ঘেঁষে দাঁড়ালো। মেঘের চুলের শক্ত বাঁধন খুলে চুলগুলো উন্মুক্ত করে দিল। মেঘের সুদীর্ঘ কেশরাশি বাতাসে এলোমেলোভাবে উঠছে। মেঘ চোখ ঘুরিয়ে আবিরের দিকে তাকালো, তবে কিছুই বলল না। আবির মুচকি হেসে আস্তে করে বলল। হৃদয়ে প্রেমের আগুন জ্বালিয়ে অভিমানে কেন যেতে চাও অন্তরালে? মেঘের নীরবতা দেখে আবির মোলায়েম কণ্ঠে ফের বলল। রাগ করে না জানু, বিকেলে ঘুরতে নিয়ে যাব। আপনি রুমে যান, আপনার সাথে কোনো কথাই নেই। সত্যি তো? হ্যাঁ। ঠিক আছে। আবির ভাব নিয়ে রুমে চলে আসছে ঠিকই, কিন্তু মেঘ আর আসছে না। 5 মিনিট পেরিয়ে 10 মিনিট হতে চলল। মেঘ রুমে আসার কোনো নামই নেই। আবির ফোন হাতে নিয়ে রাকিবের নাম্বারে কল দিল। রাকিব কল রিসিভ করতেই গুরুগম্ভীর কণ্ঠে বলল। খুব সুখে আছিস না? দরকারে কল দিলেও রিসিভ করার প্রয়োজন মনে করিস না? বউ পেয়ে আগে তো সব ভুলে যেতিস। বউ পেলে আগে তো সব ভুলে যেতিস। এখন আর কি বলবো, শুধু একটা কথাই বলি, বউ কিন্তু আমারও আছে। হ্যাঁ। আবির রাকিবের কথার প্রতি উত্তরে কিছু না বলে হঠাৎই উচ্চস্বরে বলতে শুরু করলো। রাকিব রে, তুই ঠিকই বলেছিলি। রাকিব থতমত খেয়ে জিজ্ঞেস করলো। আমি আবার কি বলেছিলাম? আবির দাঁতের দাঁত চেপে বিড়বিড় করলো। চুপ থাক। আবির পোগার কণ্ঠে ফের বলল। বিয়ে তো করেছি, কিন্তু এখন বুঝতেছি তুই যা বলেছিলি একদম ঠিক বলেছিলি। ভেবেছিলাম বিয়ে করলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভুল ছিলাম। এই 2 দিনে আমি আমার গার্লফ্রেন্ডের শূন্যতা উপলব্ধি করতে পারছি। ওপাশ থেকে রাকিব চাপা স্বরে বলছে। কত নাটক করে বিয়েটা করলি, এখন আবার গার্লফ্রেন্ড খুঁজিস? আর আমি কোথাকার? আবির কণ্ঠ 3 গুণ শৃঙ্গে তুলে আবারও বলে উঠল। রাকিব, তুই তাকে বলে দিস আমি খুব মিস করছি তাকে। মেঘ রুমে আসতেই আবির ফিসফিস করে বলে উঠল। মেঘ কাজ হয়ে গেছে, রাখি এখন। রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল। আপনি কাকে মিস করছিলেন? আবির অন্যমনস্কভাবে উত্তর দিল। আমার গার্লফ্রেন্ডকে। কে এসে? ছিল কোনো এক মায়াবতী। একদম ফাজলামো করবেন না, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। তুমি বিশ্বাস করবে না, সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে দেখার জন্য দিনরাত ছটফট করত, আমার সাথে কথা বলার জন্য, ঘুরতে যাওয়ার জন্য দিওয়ানা ছিল। অথচ তুমি। সামান্য কথাতে মেঘের দু চোখ টলমল করছে। একরাশ মন খারাপের মুহূর্তেই মনের উঠোনে অন্ধকার নেমেছে। বুকের বাম পাশে তীব্র যন্ত্রণা হচ্ছে। মেঘের মন বলছে, আবির মেঘ ব্যতীত অন্য কাউকে ভালোবাসতেই পারে না। কিন্তু মস্তিষ্ক যেন মনের কথা বুঝতেই চাইছে না। তিক্ততায় বিষিয়ে দিচ্ছে মেঘের কোমল মনটাকে। আবির মুটনি অন্যদিকে তাকিয়ে আছে। আচমকা নাকটানা শব্দে আবির দৃষ্টি ফেরালো। মেঘের চোখ মুখ দেখে আতঙ্কে বিছানা থেকে নেমে মেঘের দুবাহু চেপে ধরে আদুরে কণ্ঠে শুধালো। এই কি হয়েছে তোমার? মেঘের নিস্তব্ধতা দেখে আবির ভীতিকর কণ্ঠে বলতে শুরু করলো। আগে বলে দিচ্ছি, একদম কাঁদবে না। তোমার বাপের কলিজার টুকরাটাকে আমি নিয়ে আসছি। যত্নে না রাখতে পারলে আমাকে সোজা জেলের ভাত খাওয়াবে। মেঘ শীতল চোখে তাকিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে জানতে চাইল। আপনার কি সত্যি গার্লফ্রেন্ড আছে?
আবির নিঃশব্দে হেসে মেঘের কাঁধের উপর আলতোভাবে হাত রেখে মোলায়েম কণ্ঠে বলল, হ্যাঁ আছে তো, এই যে আমার সামনে। আগে আবিরের নাম শুনলে যার বুকে তোলপাড় চলতো, আবিরকে দেখার জন্য রাতের পর রাত বেলকনিতে অপেক্ষা করতো, না খেয়ে বসে থাকতো, সময় অসময়ে আবিরকে দেখার জন্য কারণ ছাড়াই আশেপাশে ঘুরঘুর করত, অভিমানে গাল ফুলাতো, সেই অভিমান ভুলে আবারও আবিরের প্রণয়ে আসক্ত হতো। সে প্রেমিকা না হলে আর কি বলো? আবির ভুরু গটিয়ে ধীর কণ্ঠে ফের বলল, বউ, তুমি প্রেমিকা হিসেবেই ভালো ছিলে, কারণ তখন তুমি আমার জন্য উন্মাদ ছিলে। মনে হচ্ছে বিয়ের পর তুমি সুস্থ হয়ে গেছো, তাই আমার প্রতি তোমার পাগলামিও কমে এসেছে। মেঘ আবিরের চোখের দিকে তাকিয়ে আনমনে হাসলো। আবির কিছু বলতে যাবে, তার আগে মেঘ নিচু হয়ে নিজের কাঁধে থাকা আবিরের হাত ছাড়িয়ে বিছানার উপরে উঠে দাঁড়িয়েছে। তৎক্ষণাৎ আবিরের শার্টের দিকে কলার চেপে আবিরকে নিজের দিকে ঘোরালো। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের গাল আর নাকের ডগা লাল টকটকে হয়ে আছে, তবে তার গভীর চোখে উৎকণ্ঠার রেশ মাত্র নেই। আবিরের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে কিছুটা ঝুঁকে মেঘ অকস্মাৎ আবিরের কপালে নিগুড় চুমু দিল। আবিরের প্রশস্ত দুচোখ সহসা দ্বিগুণ প্রশস্ত হয়ে গেছে, নিঃশ্বাস আটকে গেছে। মেঘ কিছুটা সরতে আবিরের বিমোহিত চাহনি মুখোমুখি হলো। আবিরের চাহনি দেখে মেঘ ভেতরে ভেতরে লজ্জায় আড়ষ্ট হচ্ছে ঠিকই, তবে বাহিরে প্রকাশ করল না। মেঘ ঢোক গিলে সঙ্গে সঙ্গে আবিরের অধরে নিজের অধর চেপে ধরেছে। আবির তড়িৎ বেগে মেঘের পেট বরাবর ধরে মেঘকে বিছানা থেকে নামিয়ে নিজের সঙ্গে চেপে ধরেছে। মেঘের পা আবিরের পায়ের উপর, দুইটা দেহ একসঙ্গে লেপ্টে আছে। মেঘের পাতলা অধর আবিরের নিয়ন্ত্রণে। আবিরের নিখাত ভালোবাসে মেঘ আবারও ধরা দিতে বাধ্য হলো। দুচোখ বন্ধ করে শার্টের উপর দিয়ে আবির পিঠ খামচে ধরেছে। 24 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, তানবীরের সাথে বন্যার কোনো কথাই হচ্ছে না। বন্যা বেশ কয়েকবার ফোন হাতে নিয়েছে ঠিকই, কিন্তু সাহস করে তানবীরের নাম্বারে কল দিতে পারছে না। অনেক ভাবনা চিন্তার পর বন্যা তানভীরের নাম্বারে কল দিল, কিন্তু তানভীরের নাম্বার বন্ধ। বন্যা ভুরকুচকে নাম্বারটা চেক করে আবারও কল দিল। তানভীরের নাম্বার বন্ধ পেয়ে বন্যার বুক কাঁপছে, ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। চোখের সামনে আয়শার থাপ্পড়ের ঘটনাটা বারবার মনে পড়ছে। বন্যা কপাল চাপড়ে রাজভারী কণ্ঠে বলল, সবসময় রাগ নিয়ন্ত্রণ রাখতে পারিস, তাহলে কাল কেন পারলি না বন্যা? ওনাকে কিছু না বললে কি হচ্ছিল না তোর? তানভীর ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও অ্যাক্টিভ নেই। ভয়ে বন্যার হাত পা ঠান্ডা হয়ে আসছে। মেঘের নাম্বারে কল দিতে গিয়েও আটকে গেছে। দিশা বিশা না পেয়ে আরিনের দেওয়া একটা নাম্বারে কল দিল, মূলত ফোনটা মাহমুদা খানের। আরিন কল রিসিভ করে ফিস ফিস করে বলল, ভাবি কোথায়? বাসায় কেন? তানভীর ভাইয়া গতকাল সন্ধ্যার পর বাসায় এসে একটু পর সেই যে বের হয়েছিল এখনো বাসায় আসেনি। বাসার সবাই খুব টেনশন করছে। তোমার সাথে কি কথা হয়েছে? না, কিন্তু উনি কোথায়? জানি না, ফোন বন্ধ। ভাইয়ার বন্ধুরাও কিছু জানে না। এখন রাখছি, কেউ দেখে ফেললে আবার বকা খেতে হবে। শোনো। আরিন কল কেটে দিয়েছে। বন্যা দুহাতে মাথা চেপে নির্বিকার ভঙ্গিতে বসে আছে। তানভীরের রাগ আর জেদ সম্পর্কে বন্যা খুবই ভালোই ধারণা আছে। জেনে বুঝে এত বড় ভুল কিভাবে করলো সেসব ভেবে ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু সেটাও পারছে না, কারণ বাসায় কেউ যদি টের পেয়ে এ নিয়ে অশান্তির সৃষ্টি হবে। খানবাড়িতে তুলকালাম কাণ্ড চলছে। তানভীরের কি হয়েছে সেটা জানতে সবাই উঠে পড়ে লেগেছে, কিন্তু কেউই কিছু বলতে পারছে না। এক পর্যায়ে আলী আহমেদ খান আবিরের নাম্বারে কল দিল। মেঘ তখন ওয়াশরুমে। আবির কল রিসিভ করে বারান্দায় চলে গেছে। আলী আহমেদ খান গম্ভীর গলায় বলল, তোমার ভাইয়ের কি হয়েছে? আবির ভুরকুচকে বলল, জানি না, আমার সাথে কথা হয়নি। ওর ফোন বন্ধ, গত রাত থেকে বাসায় নেই। কি শুরু করেছো তোমরা? কিছু হওয়ার আগেই তুমি বাড়ি ছেড়ে চলে যাও। তোমার দেখা দেখি তানবীরও শুরু করেছে। ওর যদি কাউকে পছন্দ থাকে তাহলে বলো, বিয়ের ব্যবস্থা করি। কিন্তু তুমি এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার মানে কি? আবির ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, তেমন সিরিয়াস কিছু তো আমি জানি না। এখানে আসার পর ওর সাথে আমার কোনো রকম কথাই হয়নি। আমার ওর সাথে আগে কথা বলতে হবে। ঠিক আছে, দেখো কোনোভাবে যোগাযোগ করতে পারো কিনা। আর যাই হোক, পছন্দ থাকলে আগেই জানিও। জি আব্বু।
আলী আহমেদ খান ফের বলেন। খোঁজ নিও তোমার মতো আবার গোপনে বিয়ে করে ফেলেছে কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল। মানে? এখন আর মনে মনে করতে হবে না। তুমি যে আরো 3 বছর আগেই কাবিনের কাজটা সেরে ফেলেছ, এটা আমি খুব ভালোভাবেই জানি। শুধু আমি না, এখন বাসা সবাই জানে। আপনাকে কে বলেছে? কে আবার বলবে? তোমার প্রাণপ্রিয় ভাই তানবীর। তোমার প্রাণপ্রিয় ভাই তানবীর। তোমার বিয়েতে আমি যেন কোনো প্রকার বাধা সৃষ্টি না করি, তার জন্য আমার পায়ে ধরা শুধু বাকি রেখেছে। আমি মানছিলাম না বলে এক পর্যায়ে নিজের ঘাড়ে তোমার বিয়ের সব দায় দায়িত্ব নিয়ে বহুবার রিকোয়েস্ট করে আমাকে রাজি করিয়েছে। ভেবো না তোমার বিয়েতে আমি এমনি এমনি রাজি হয়ে গেছি। আমি শুধু তানবীরের অসহায় মুখটা দেখে রাজি হয়েছি। আমি যদি সেদিন রাজি না হতাম, তাহলে তোমার ভাইয়ের সম্পর্ক নষ্ট হতো, যেটা আমি কোনোদিনও চাইনি। আমি যেমন আমার ভাইদের সবসময় আগলে রেখেছি, আমি চাই তোমাদের সম্পর্কটাও এরকম থাকুক। তাই আবারও বলছি, তানবীরের সম্পর্ক এমন কিছু জানলে আগেই জানিয়ে দিও। আবির তপ্ত স্বরে জানালো। আমি তানভীরের সাথে যোগাযোগ করে তারপর আপনাদের সাথে কথা বলবো, আপনাদের চিন্তা করতে হবে না। ঠিক আছে, তানবীরের সাথে কথা হলে বাসায় আসতে বলো। জি আচ্ছা। আবির প্রভূত আঁখিতে দূরের আকাশে চেয়ে আছে। মেঘকে না পেলে আবির মরে যাবে। এই কথা আলী আহমেদ খানকে বলে আবির তানভীরের উপর নিজের রাগ ছেড়েছিল, অথচ তাদের বিয়ে কোনো ঝামেলা ছাড়াই সম্পূর্ণ হবার পেছনে তানভীরের হাত ছিল। এটা জেনে আজ আবিরের খুব খারাপ লাগছে। তানভীরকে জড়িয়ে ধরতে হাজারবার ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। আবির সঙ্গে সঙ্গে তানভীরের নাম্বারে কল দিল। সবার মতো আবির নাম্বার বন্ধ পেল। আবির কল দিতে দিতে আনমনে রুমে ঢুকতে মেঘের লম্বা চুল আবিরের চোখে মুখে লাগে। মেঘের ভেজা চুলের পানিতে আবির মুখসহ গলা পর্যন্ত ভিজে গেছে। মেঘ পেছনে ঘুরে আবিরকে দেখেই ভীত কণ্ঠে বলতে শুরু করলো। সরি, আমি সত্যি আপনাকে দেখিনি। আবির মুচকি হেসে বলল। বিয়ের পর বউয়ের ভেজা চুল চোখে মুখে না লাগলে বিয়ের ফিলি আসে না। যাক, অবশেষে নিজেকে সর্বাঙ্গীন স্বামী মনে হচ্ছে। মেঘ চিবুক নামি কয়েক কদম পেছাতেই আবির আশ্চর্য নয়নে তাকালো। মেঘের পরনে আবিরের একটা সাদা শার্ট, সঙ্গে প্লাজো, গলায় একটা স্কার্ফ, ওড়না পেঁচানো। আবির বিস্তীর্ণ আঁখিতে তাকিয়ে আছে। মেঘ চোখ তুলে তাকিয়ে কিঞ্চিত হেসে পড়ল। এভাবে তাকিয়ে আছেন কেন? সুন্দর লাগছে না? খুব। মেঘ মোলায়েম কণ্ঠে বলল। ঘুরতে যখন নিয়েই যাবেন না, তখন এত সুন্দর ড্রেস আর শাড়ি পরে কি হবে? তাই রাগ করে আপনার শার্ট পরে ফেলেছি। একবার বলুন ঘুরতে নিয়ে যাবেন, তাহলে এখনই সাজুগুজু করব। আবির মৃদু স্বরে বলল। থাক না, এভাবেই ভালো লাগছে। হাতাটা ঠিক করে দেই। মেঘ ভেঙচি কেটে বিড়বিড় করলো। আমি আপনার নতুন শার্ট পরে নিয়েছি, আপনার কি রাগ লাগছে না? যেখানে আমি তোমার, সেখানে শার্ট আর এমন কি? এদিকে আসো। মেঘ এগিয়ে আসলো। আবির মেঘের পরনে সাতের হাঁটা ফোল্ড করতে করতে ধীর কণ্ঠে শুধালো। বন্যার সাথে ইদানিং কোনো কথা হয়েছে? না, কেন? তানভীরের সাথে বন্যার মনে হয় কোনো ঝামেলা হয়েছে। সাকিব কাল মেসেজ দিয়ে শুধু বলেছিল তানভীর বন্যার সাথে আলাদাভাবে কথা বলতে যাচ্ছে, কিন্তু তারপর কি হয়েছে সে জানে না। তানভীরও নাকি কিছু বলেনি। একটু আগে আব্বু কল দিয়েছিল, বললেন রাত থেকে তানভীর বাসায় নেই। মেঘ শীতল কণ্ঠে শুধালো। বাসায় নেই মানে কোথায় গেছে? কেউই জানে না। তানভীরের ফোন বন্ধ। বন্যাকে কল দিয়ে জিজ্ঞেস করো কোনো সমস্যা কিনা। আচ্ছা। মেঘ সঙ্গে সঙ্গে বন্যার নাম্বারে কল দিল। বন্যা কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল। কি রে, কেমন আছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো গুরুভার কণ্ঠে বলে উঠল। এই তার ছেঁড়া বটের হাড্ডি, তুই আমার ভাইকে কি বলেছিস? আবির রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল। এসব কি ধরনের ভাষা? মেঘ আর চোখে আবিরের দিকে তাকিয়ে বেকুবের মতো হাসলো। আবির যে তার পাশে বসায় এটা কয়েক সেকেন্ডের জন্য মেঘ ভুলে গিয়েছিল। মেঘ আস্তে করে ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল। ভাবি, আপনি আমার ভাইকে কি বলেছেন? আবির মৃদু হাসলো। বন্যা উষ্ণ স্বরে বলতে শুরু করলো। আমার যা ঠিক মনে হয়েছে তাই বলেছি। ওনাকে আমার ভালো লাগে বলে এই না, আমি আমার পরিবারের অমতে গিয়ে সব সিদ্ধান্ত নিয়ে নেব। উনি আমার কথা ঠিকমতো না বুঝেই ফোন বন্ধ করে ফেলেছেন। এতে আমি কি করব? উনি ছেলে মানুষ, তাই রাগ করে ফোন বন্ধ করে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। আর আমি মেয়ে বলে সেসব কিছুই করতে পারি না। তুই তোর ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে বলতে আসিস না।
আজ আমার পক্ষে কেউ নেই বলে তোদের কিছু বলতে পারে না। দিন শেষে তোদেরই সব আছে, আমি আর আমাদের কিছুই নেই। বন্যা কথা শেষ করে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ আবিরের দিকে অসহায় মুখ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফোন রেখে দুহাতে আবিরের হাত আঁকড়ে ধরে মাথায় এলি দিয়ে আস্তে করে বলল, বন্যা পাগল হয়ে গেছে। এখন তোমার কি হয়েছে? ওদের চিন্তায় আমার মাথা ঘুরছে। আবির কিছু না বলেই আসিফের নাম্বারে কল দিল। রিসিভ করতেই আবির একদমই বলতে শুরু করলো, ভাইয়া, আমি তোমাদের বিয়ে হানিমুন আটকিয়েছিলাম, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমার পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল অফার। আগামীকাল থেকে 3 দিন আমার পক্ষ থেকে তোমাদের হানিমুন অফার। আইরিন, আরিফ, মিম, তানভীর সবাইকে নিয়ে আসবে। 2-1 স্পেশাল গেস্ট আছে, তাদেরকেও নিয়ে আসবে। বুঝতে পেরেছো? আসিফ ভারী কণ্ঠে বলল, এটা কাপল হানিমুন অফার ছিল নাকি ফ্যামিলি প্যাকেজ ছিল ভাই? আসবেই যখন একা আসবে কেন? এই সুযোগে সবার ইচ্ছে পূরণ হয়ে যাবে। তোমার দায়িত্ব শুধু ওদের নিয়ে আসা, তারপর তোমাদের মুক্তি। তানভীরকে কোথায় পাবো? ওর ফোন তো বন্ধ। সেসব আমি দেখছি। তুমি কাল সবাইকে নিয়ে আসবে, এটাই ফাইনাল। আচ্ছা। ফাহিমকে ঢুকতে দেখে শান্তা আহ্লাদি কণ্ঠে ডাকলো, ফাহিম ভাইয়া কি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কফি খাবেন? ফাহিম অকমর্ষে চক্ষু কপালে তুলে থমথমে কণ্ঠে বলল, তোমার হাতে কফি খাওয়ার স্বাদ মিটে গেছে আমার। শান্তা মৃদু স্বরে বলল, আপনার জন্য স্পেশাল বুলেট কফি করে দেয়। আপাতত মাফ করে দাও আমাকে। আকাশ জুড়ে রগরগে তারের মেলা, প্রকৃতি চেয়ে আছে অদ্ভুত শীতলতায়। সমুদ্রের উর্মিল ঢেউ শরীরের সাথে সাথে মনকেও প্রাণবন্ত করে তুলছে। মেঘ আবিরের হাতে হাত রেখে সমুদ্রের পাড়ে হাঁটছে, চোখে মুখে উজ্জ্বলতা, অদ্ভুত এক ভালো লাগাই মন অশান্ত হয়ে উঠেছে। সমুদ্রের পানি আপন বেগে এসে দুজনের পা ভিজিয়ে দিচ্ছে। মেঘ সীমাহীন সমুদ্রের পানি কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা আবিরের অভিমুখে তাকায়। আবির মেঘের মুখোমুখি দাঁড়িয়ে উদ্দীপ্ত কণ্ঠে বলল, আমি যেদিন প্রথমবারের মতো কক্সবাজার এসেছিলাম সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম এরপর আসলে তোমাকে নিয়েই আসব। তানভীর অবশ্য আগেও কয়েকবার বলেছিল তোমাদের সবাইকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি রাজি হইনি। কেন? বাড়িতে আবেগ নিয়ন্ত্রণ করে চলেছি বলে। এই না যে আমি অনুভূতিহীন ছিলাম। বউয়ের সাথে বোনের মতো আচরণ করা কতটা শাস্তি স্বরূপ এটা তুমি কি বুঝবে? তখন তোমাদের নিয়ে আসলে নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারতাম না। মেঘ আবিরের দিকে তাকিয়ে মুচকি হাসল। ঘণ্টাখানেক ঘুরে ডিনার করে দুজন একটু রাত করে রিসোর্টে ফিরেছে। আবির মেঘের ফোন থেকে বন্যার নাম্বার বের করতে যাবে, অকস্মাৎ আবিরের নাম্বারটা চোখে পড়ল। আবির মৃদু হেসে আমার আবির এর পেছন থেকে ভাই শব্দটা ডিলিট করে দিয়েছে। বন্যার নাম্বার বের করে একটা মেসেজ লিখে পাঠিয়ে দিয়েছে। মেঘ বিকেল থেকে বন্যার বোনকে কম করে হলো 50 বার কল দিয়েছে। হৃদকে বলা মাত্রই কক্সবাজার আসতে রাজি হয়ে গেছে। বন্যার বোন শুতে রাজি না হলেও মেঘের তুমুল জোরাজুরিতে এক পর্যায়ে বাধ্য হয়ে বন্যাকে পাঠাতে রাজি হয়েছে। মেঘ বলেছিল বন্যার আপু যেন তাদের সাথে আসে, কিন্তু সময়ের অভাবে উনি যেতে পারছেন না। বন্যার বাসার সবাই রাজি হলো, বন্যা কক্সবাজার যেতে একদমই রাজি না। মেঘের অতিরিক্ত জোরাজুরির জন্য এক পর্যায়ে মেঘের কল রিসিভ করাও বন্ধ করে দিয়েছে। মেঘ শুয়ে শুয়ে অনর্গল তানভীর আর বন্যার সাথেই কথা বলে চলেছে। আবির অনেকক্ষণ যাবৎ ট্রাই করতে করতে একসময় তানভীরের ফোনে কল ঢুকেছে। তানভীর কল রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, তোমরা কেমন আছো? আবির উত্তর না দিয়ে তপ্ত স্বরে বলল, আগামীকাল ভোরে আসিফ ভাইয়া, ভাবি, আইরিন, মিমরা সবাই কক্সবাজার আসছে। তোর ইচ্ছে হলে তাদের সাথে আসতে পারিস। তানভীর শান্ত কণ্ঠে বলল, আমার আপাতত ইচ্ছে নেই, তোমরা আনন্দ করো। আবির ভারী কণ্ঠে বলে উঠল, সমস্যা নেই, তোর ইচ্ছে না থাকলে মনের বিরুদ্ধে আসতে হবে না। বন্যা আর তার ভাইও আসবে, এই আর কি। ঠিক আছে, রাখি তাহলে। বন্যা কক্সবাজার যাবে? হ্যাঁ। আমাদের সাথে? মানে আসিফ ভাইয়া, মিম, আইরিন ওদের সাথে? হ্যাঁ, তুই তো আসবি না, থাক তাহলে। তানভীর স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কয়টায় রওনা দিবে?
আমি জানি না, আসিফ ভাইয়া জানে। আমি আশিফ ভাইয়াকে কল দিচ্ছি। তোর ইচ্ছা। আবির কল কেটে মেঘের দিকে তাকে ভুরু নাচালো। মেঘ সহর্ষ বলে উঠল, আপনার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? কি এসব তো কিছুই না, আমার মাথায় অন্য কিছু ঘুরছে। কি? এখন বলবো না, আগে ওদের অবস্থাটা বুঝি তারপর। আপনি যে ভাইকে বলে দিলেন বন্যা আসবে, বন্যা যদি না আসে? তোমার বান্ধবীকে এমন এক মেসেজ পাঠিয়েছি, তার ইচ্ছে না থাকলেও আসতে বাধ্য। কি মেসেজ? আবির মেঘের ফোন মেঘের হাতে দিয়ে বলল, দেখো। মেসেজে লেখা, শুরুতেই সরি বলে নিচ্ছি, কারণ খুব সম্ভবত আমি আমার দেয়া কথা রাখতে পারবো না। আপনাকে ভাবি বানানোর ইচ্ছে অচিরেই ভুলে যেতে হবে। আপনি ভাইকে কি বলেছেন আমি জানি না, কিন্তু তারপর থেকে ভাইয়ার মনের অবস্থা খুবই খারাপ। ভাইয়ার অবস্থা দেখে বাসার সবাই সিদ্ধান্ত নিয়েছে ভাইয়ার মন ভালো না হলে 72 ঘন্টা পরে ভাইয়াকে বিয়ে করাবে। পাত্রও রেডি আছে। আপনি সম্মতি না দিলে আমরা কিছুই করতে পারছি না। ভাইয়া রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে, তবে 72 ঘন্টা পর পরিবারের পছন্দকেই মেনে নেবে। আপনি যদি আমার ভাইকে পছন্দ করেন তাহলে আগামীকাল তাদের সাথে কক্সবাজার আসবেন। যদি মনে করেন আপনার আমার ভাইকে প্রয়োজন নেই, তাহলে 72 ঘন্টা পর আপনার আমাদের বাসায় বিয়ের দাওয়াত রইল। আপন ভাবি হতে না পারলেও দূরসম্পর্কের ভাবির সমান মূল্যায়ন করব। আপনার জীবন, আপনার সিদ্ধান্ত। ভালো থাকবেন। আপন ভাবি বলতে পারছি না, তাই আবারও সরি। মেঘ মেসেজ পড়ে হাসবে নাকি মন খারাপ করবে সেটাও বুঝতে পারছে না। হঠাৎই প্রশ্ন করলো, আপনি যে মেসেজ পাঠিয়েছেন, বন্যা যদি বুঝে যায়? বুঝলে বুঝবে, আজ না হয় কাল সে আমাদের বাড়ির বউ হলে সব কিছুই জানবে, কিন্তু আপাতত তাদের মধ্যেকার ঝামেলা মেটানো প্রয়োজন। মেঘ অকমাসাত আহ্লাদি কণ্ঠে বলে উঠল, বন্যাকে যত তাড়াতাড়ি সম্ভব ভাবি বানানোর ব্যবস্থা করুন প্লিজ, আমার আর ভালোই লাগছে না। আবির মোলায়েম কণ্ঠে জানতে চাইল, তুমি তাই চাও? হুম। ঠিক আছে ম্যাডাম, তুমি যা চাইবে তাই হবে। বন্যা কাঁধে দিয়ে চোখ মুখ ঢেকে শুয়ে আছে। সব কাজ শেষ করে বন্যার বোন রুমে আসছে। বন্যাকে এভাবে শুয়ে থাকতে দেখে শক্ত কণ্ঠে বলল। বন্যা নাক বরাবর কাঁথা নামিয়ে মৃদু স্বরে বলল, কি হয়েছে তোর? কিছু হয়নি। ব্যাগ গুছিয়েছিস? না। কেন? আমি যাব না। বন্যার বোন বন্যার পাশে বসে কোমল কণ্ঠে বলতে শুরু করলো, ওদের বাসার কেউ কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? বিয়েতে কি কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে? না। তাহলে মন খারাপ করে আসছিস কেন? মন খারাপ না। মেঘ ওর হাজব্যান্ড দুজনেই খুব করে রিকোয়েস্ট করেছে, আব্বুর সাথে কথা বলে রাজিও করিয়েছে। তোর এখন কি হলো? আমি টাকা দিয়ে দিচ্ছি, রিত আর তোর যত খরচ লাগে সব এখান থেকে করিস। উঠে প্যাকিং কর। বন্যা শীতল চোখে বোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। বন্যার বোন ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিল, কি বললাম তোকে? বন্যা উঠে বসেছে। বন্যার বোন শান্ত কণ্ঠে বলে উঠল, তুই মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। কেন বুঝিস না তুই? 3 দিনের মধ্যে ঘুরে ফিরে মন ভালো করে বাসায় আসবি। আগামী শুক্রবার আমার বিয়ে, জানিস তো? এই অবস্থাতেও তোকে ঘুরতে যেতে দিচ্ছি শুধুমাত্র তোর মন ভালো করার জন্য, তাই কোনোভাবেই মন খারাপ করে থাকা যাবে না, ওকে? বন্যা মলিন হেসে বলল, ওকে। সকাল সকাল সবাই কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিম, আইরিন আর বন্যা পাশাপাশি বসেছে। তানভীর, হৃদ আর আসিফ বিপরীত পাশে। আসিফ আর জান্নাত আলাদা বসেছে। মিম, আইরিন, আরিফ মিলে হৃদের সাথে টুকটাক দুষ্টামি করছে। হৃদ বয়সে আইরিন আর মিমের মতোই। বন্যা কারোর সাথে তেমন কোনো কথা বলছে না, নির্বাক চোখে শুধু তানভীরকেই দেখছে। তানভীর প্রায় পুরো রাস্তায় চোখ বন্ধ করে বসেছিল। দু একটা কথা বলেও বন্যার সাথে না কোনো কথা বলছে আর না একবারের জন্য তাকিয়েছে। মেঘার আবির আগে থেকে ওদের জন্য অপেক্ষা করছে। মেঘাজ সবুজ রঙের মোটামুটি গর্জিয়াস একটা শাড়ি পরেছে, যদিও শাড়িটা আবিরই পরিয়ে দিয়েছে। মেঘের শাড়ির সাথে মোটামুটি ম্যাচিং করে আবিরও একটা সবুজ পাঞ্জাবি পরেছে। আইরিন রানিমি ছুটে মেঘের কাছে চলে গেছে। তাদের সাথে সাথে হৃদও মেঘের সাথে কথা বলতে চলে গেছে। তানভীর নামতে আবির এগিয়ে এসে তানভীরকে জড়িয়ে ধরল। তানভীর জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া?
তোকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল। মনের ভেতরে চাপা কষ্টের জন্য মন খুলে হাসতেও পারছে না। তবুও তানভীর মলিন হাসার চেষ্টা করলো। সবাই ফ্রেশ হয়ে নাস্তা করেই ঘুরতে বেরিয়েছে। আইরিন আর আরিফ দুই ভাই বোন এটা সেটা নিয়ে ফাজলাম করছে। আবার বড় অপুকে ভিডিও কল দিয়ে সমুদ্র সৈকত দেখাচ্ছে। মিমা হৃদ টুকটাক কথা বলছে। হৃদ এর আগে কোথায় কোথায় ঘুরতে গিয়েছিল, কার সাথে গিয়েছিল, সেখানে কেন আসছে, এসব নিয়ে গল্প করছে। মেঘ আর বন্যা কিছুটা দূরে। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর আর ভাইয়ের মধ্যে কি হয়েছে? কিচ্ছু না। কিছু তো অবশ্যই হয়েছে। ভাইয়া কি তোর সাথে রাগারাগি করেছে? না। তাহলে? আমি ওনার সাথে রাগ দেখিয়েছি। কেন? জানি না। এদিকে আবির তানভীরকে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু তানভীর সরাসরি কোনো উত্তরই দিচ্ছে না। তানভীরের নিস্তব্ধতায় আবিরের মেজাজ চরমভাবে খারাপ হচ্ছে। ঘোরাঘুরি শেষে যে যার মতো রুমে গেল। আবির আর তানভীর যায়নি। আবির তানভীর কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুই কি ভেবেছিস নিজের মধ্যে কষ্ট চাপিয়ে রাখলে সব ঠিক হয়ে যাবে? ঠিক হবে না জানি, তবুও আমি কারো সুখের সময়ে দুঃস্বপ্ন হতে চাই না। কোন দুঃস্বপ্নের কথা বলছিস? তুই খুব ভালো করে জানিস তুই না থাকলে আমার সুখের স্বপ্নগুলো এখনো দুঃস্বপ্ন হয়েই থাকতো। তুই আমার ভাই হয়ে আমাকে না জানিয়ে এত বড় কাজ করেছিলি বলে আমি অভিমান করে তোকে না জানিয়ে তোর বোনকে এখানে নিয়ে আসছিলাম, কিন্তু তোর দুঃখ ভুলে আমি সুখের সময় কাটাতে পারতাম না ভাই, তাই বাধ্য হয়ে তোদের জোর করে এখানে আনিয়েছি। এখন বল তোর কি হয়েছে? আমি নিয়তির কাছে আবারও হেরে গেলাম ভাইয়া। বন্যার চোখে আমি তানভীর অযোগ্যই রয়ে গেলাম। আমি ভাই হিসেবে যথাযথ হলেও প্রেমিক হিসেবে পরিত্যক্ত। বন্যা কি বলেছে? আমাকে বাস্তবতার 3 পাতা অভিজ্ঞতার অভিব্যক্তি বুঝিয়ে আবির মৃদু হেসে বলল, এটা আর এমন কি? প্রেমিকার চোখে নিজের প্রেমিক সবসময় নিষ্কর্মা আর অযোগ্যই থাকে। ও ওর পরিবারের সিদ্ধান্তের বাইরে কিছু করতে পারবে না। পরিবারের সিদ্ধান্তের বাহিরে কিছু করতে বলেছে কে? তানভীর মুখ ফুলিয়ে রাগী স্বরে বলল, ও আমাকে রিজেক্ট করেছে। আবির উচ্চ শব্দে হেসে বলল, রিজেক্ট তাকেই করা যায় যার অবস্থান মন আর মস্তিষ্ক কোথাও নেই। হৃদয়ে জায়গা দেয়া মানুষকে রিজেক্ট করা অসম্ভব। তুই তার উপর রাগ করে ফোন বন্ধ করেছিস, আর সেই রাগ সে আমার বইয়ের উপর ঝেড়েছে। কারণ বন্যার প্রিয় মানুষ তুই, আর তোর কাছের মানুষ মেঘ। অধিকার বোধ না থাকলে কেউ কারোর উপর রাগ দেখায় না তানভীর। তুই খুব ভালোভাবেই জানিস বন্যা বাস্তববাদী একটা মেয়ে। সে তোকে বাস্তবতা নিয়েই জ্ঞান দিবে। এই নিয়ে মন খারাপ করে থাকার কোনো মানে হয় না। তানভীর কিছু বলছে না দেখে আবির আবারও বলল, না। তুই বন্যার জন্য রাজনীতি ছেড়েছিস, এটা কি সে জানে? না। তুই চাকরির প্রস্তুতি নিচ্ছিস, এটা কি জানে? না। আবির চোখ রাঙিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই বলে উঠল, শুক্রবারে বন্যার বড় আপুর বিয়ে, জানিস কিছু? হ্যাঁ, আপাতত শুধু কাবিন হবে, 5 থেকে 6 মাস পর অনুষ্ঠান হবে শুনেছি। তোকে কে বলল? হৃদ। বাহ, এখনই শালার সাথে এত মিল। এত মিলের কিছু নেই, আসার সময় বলেছি তাই শুনেছি। আবির কয়েক সেকেন্ড চুপ থেকে আচমকা ভারী কণ্ঠে প্রশ্ন করল, তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুই কি বন্যাকে ভালোবাসিস? তানভীর আবির দিকে তাকিয়ে নিরেট কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। এক মুহূর্তের জন্য মেনে নিলাম তুই অযোগ্য, কিন্তু তোর ভালোবাসা কি বিয়ের যোগ্য, নাকি এখনো মনে দোটানা আছে? মনের কোণে অভিসংখ্যা নিয়ে প্রেম হয়, কিন্তু সারা জীবন পাশে থাকার সাহস হয় না। তোকে নির্ভীক ভঙ্গিতে বলতে হবে, যে কোনো মূল্যেই হোক বন্যাকে তোর চাই। প্রেমিকা কোনো কারণে রাগ দেখালে প্রেমিকার উপর রাগ করে ফোন বন্ধ করাটা বোকামি, বরং প্রেমিকার রাগের কারণ উদ্ঘাটন করাটা একজন আদর্শ প্রেমিকের কর্তব্য। বন্যা তোকে ভালোবাসে, তাই ওর রাগ অভিমান প্রকাশের একমাত্র জায়গা তুই। হয়তো মেঘের মতো ও সরাসরি কিছু বলতে পারে না, কিন্তু তোর উচিত তার কথার সঠিক মানে বোঝা। ভাই, ভালোবাসার মূল্য ভালোবেসে দিতে হয়। তানভীর ঢোক গেলে অক্লিষ্ট কণ্ঠে শুধালো, এখন আমার কি করা উচিত? আবির মেকি স্বরে বলল, সামনে সমুদ্র আছে, যা 1 বালতি পানি খেয়ে আয়। ফাজলামো করো না প্লিজ। সকালে বন্যার সাথে আমি কথা বলবো, তারপর তোর যা ইচ্ছে করিস। যা ইচ্ছে।
তানভীর আর চোখে তাকে গুরুভার কণ্ঠে বলল। রিল্যাক্স। তানভীর নিঃশব্দে হাসল, সাথে আবিরও হাসল। দু ভাইয়ের কথাবার্তা শেষ করে রিসোর্টে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। মেঘ বেগ ঘুরে ঘুমোচ্ছে। আবির রুমে ঢুকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। ঘুমন্ত মেঘের আদলখানা আজ একটু বেশি সুন্দর লাগছে। আবির আবেশিত নয়নে মেঘকে দেখছে। এই দেখার কোনো অন্ত নেই। আবিরের হৃদয় জুড়ে যার অস্তিত্ব প্রতিনিয়ত তর্জন গর্জন দিয়ে ওঠে, যা তার স্পর্শ পেলেই আবিরের হৃদয়ে প্রশান্তির হাওয়া বয়ে যায়। দিন শেষে প্রতিটা মানুষ কারো না কারো কাছে দায়বদ্ধ, কারো ভালোবাসায় পরিতৃপ্ত। মেঘের পূর্ণতা যেমন আবির, তেমনি আবিরের পূর্ণতাও মেঘ। সুদীর্ঘ সময়ের নিরীক্ষণ শেষে আবির আলতো হাতে মেঘের মসৃণ গাল স্পর্শ করল। মেঘ ঘুমের মধ্যে আটকে উঠেছে। কোনটায় চোখ মেলতে আবিরকে দেখতে পেল। আবির সস্নেহে প্রশ্ন করল, ভয় পেয়েছো? মেঘ শুকনো ঢোক গেলে কিঞ্চিত হাসার চেষ্টা করল। কোনো কথা না বলে আচমকা আবিরে চড়া বক্ষস্থলে নিজের জায়গা করে নিল। আবির মুচকি এসে মেঘকে জড়ি ধরে মেঘের চুলে হাত বুলাতে লাগলো। কিছু সময় নীরবতায় কেটে গেল। মেঘ হঠাৎই আবিরের উন্মুক্ত বুকে নখ দিয়ে আঁচড় দিতে দিতে ডাকলো, শুনছেন? আবির শক্ত কণ্ঠে বলল, তুমি ডাক শোনার যোগ্যতা কি আমার নেই? আছে, কিন্তু কিন্তু কি? আমি যদি তুই থেকে তুমিতে আসতে পারি, তুমি কেন আপনি থেকে তুমিতে নামতে পারছো না? মেঘ মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুমি হয়েছে। এখন বলো আবির। আবির ভাই। আবির মেঘের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে ভারী কণ্ঠে বলল, আবিরের সাথে ভাইয়ের সম্পর্ক মরে গেছে, এখন শুধু আবির আছে। বলো আবির। মেঘ কিছুই বলছে না। তর্জনী আঙুলের নখ দিয়ে আবির বুকের উপর A+M লেখায় ব্যস্ত। মেঘের লেখা শেষ হতেই আবির মেঘের হাত চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, বুকের উপর A+M লিখতে হবে না ম্যাডাম, এই নাম হৃদয়ে স্থায়ীভাবে লেখা হয়ে গেছে। মৃত্যুর আগ পর্যন্ত এই নাম অক্ষত থাকবে। আপনাকে যেটা বলেছি সেটা বলুন। মেঘ বলল, কি বলবো? আবির। আবির। গুড গার্ল। আবার বলো। ইস, আর পারবো না। আমি স্কুলে পড়তে আসছি নাকি? হ্যাঁ, তুমি আবিরের স্কুলে ভালোবাসার ট্রেনিং করতে আসছো। বলো আবির। এখন পুরোটা বলো। মেঘ শীতল কণ্ঠে বলল, আবির শুনছো? আবির নিঃশব্দে হেসে বলল, উফ, তুমি এভাবে ডাকলে আমি বিনাশের দোরগোড়া থেকেও ফিরে আসতে সক্ষম হব। মেঘ অতর্কিতে আবিরের বুকে চিমটি কাটল। আবির মৃদুস্বরে ফের বলল, কি বলতে চেয়েছিলে বলো। আমি একবার আপনার অফিসে গিয়েছিলাম। আপনার রুমের দেয়ালে ডি লেখা ছিল। তখন আপনি আমাকে ডি এর মানে বলেননি। আপনার বেশ কিছু ফেসবুক পোস্টেও ডি লেখা দেখেছি। এই ডি এর মানে কি? দিলশা। দিলশা মানে কি? হৃদয়ের রানী। ছোটবেলা স্কুলে কারো মুখে এই নামটা আমি প্রথম শুনেছিলাম। নামের অর্থ জিজ্ঞেস করায় সে এই অর্থটাই বলেছিল। বাসায় এসে আমার সে কি বায়না তোমার নাম যেন দিলশা রাখে। এমন আজগুবি নাম শুনে বাসার মানুষ আমার কথা কানেই তোলেনি। তখন মনকে সান্ত্বনা দিয়েছিলাম, আমার হৃদয় রানীকে শুধু আমি দিলশা রাখবো। নামটা সুন্দর না? মেঘ অনুষ্ণ কণ্ঠে বলল, হ্যাঁ, খুব সুন্দর। ওকে দিলশা রাখলে রাগ করবে না তো? একদমই না। আপনার যা ইচ্ছে হয় তাই রাখতে পারেন। আমার আরেকটা প্রশ্ন আছে। কি? বাসায় যখন আমার বিয়ের আলোচনা চলছিল তখন কাউকে কিছু না জানিয়ে আপনি প্রথম বিয়েটা ভেঙেছিলেন। দ্বিতীয়বার মিম আপনাকে জানিয়েছিল, কিন্তু তৃতীয়বার তো মিম বাসায় ছিল না, আর আমার কাছেও ফোন ছিল না। আমার জানা মতে বাসার কেউই আপনাকে জানায়নি। তখন আপনাকে কি বাইরের কেউ বলেছিল? বাহিরের মানুষ শুধু বাহিরের নিউজ দিতে পারে, বাড়ির ভেতর কি চলে এটা কিন্তু তারা জানে না। তাহলে আপনি কিভাবে জেনেছিলেন? তোমার আব্বু আমাকে মেসেজ দিয়েছিলেন। আব্বু? হ্যাঁ। কিন্তু তখন তো আব্বু খুব রাগারাগি করেছিলেন, আমাকে ছেলের সামনে যেতে জোরাজুরি করছিলেন। সেসব ওনার প্ল্যান ছিল। আমি বাসায় পৌঁছানোর আগে তোমাকে ছেলেপক্ষের সামনে আনতে পারলে আমি কিভাবে রিয়্যাক্ট করি সেটাই দেখতে চেয়েছিলেন। সেদিন শুনোনি, সবই ওনার পরিকল্পনা ছিল। আব্বু মেসেজ দিয়েছে জানার পরেও আপনি এত ভীতু ছিলেন কেন? মেসেজ যে তোমার আব্বু দিয়েছেন সেটা আমি প্রথমে জানতাম না। অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসছিল। আমি দেশ ছাড়ার আগের দিন তোমাকে বাসার কাছে নামিয়ে দিয়ে রাকিবদের সাথে বসেছিলাম। সেখানেই এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি এই সেক্টরে জব করেন। নর্মালি ফেসবুকে অ্যাড হয়েছিলাম। বাহিরে থাকাকালীন হঠাৎ আমার ওই নাম্বারটার কথা মনে পড়ে।
কৌতূহল বশত নাম্বারটা ভাইকে পাঠিয়ে বলেছিলেন ডিটেলস সংগ্রহ করে দিতে পারবে কিনা। একদিনের মধ্যে উনি ডিটেলস সংগ্রহ করে দিয়েছিলেন। সিমটা তোমার আব্বু মানে আমার শ্বশুরের নামে রেজিস্ট্রেশন করা ছিল। আমি সেদিন বেশ অবাক হয়েছিলাম। 50% শিওর ছিলাম উনি আমাদের কথা জানেন, আবার 50% সন্দেহ ছিল, তাই তখন বিষয়টাকে সেভাবে গুরুত্ব দেইনি। ভাইয়ার ব্যাপারে কিছু ভেবেছেন? সকালে তোমার বান্ধবীর সাথে কথা বলবো, তারপর যা হোক একটা সিদ্ধান্ত নিব। তুমি আমার সাথে থাকবে। আচ্ছা। এখন ঘুমাও, ভোরবেলা সূর্যোদয় দেখতে হবে তো। হ্যাঁ, শুভরাত্রি। শুভরাত্রি। সবাই ঘুমিয়ে পড়ল। পাশাপাশি দুটা রুমে দুই কপোত-কদবীর চোখে ঘুম নেই। বন্যা, মিম, আইরিনের জন্য একটা রুম নেওয়া হয়েছে। মিম আইরিন ঘুমে তলিয়ে আছে। বন্যা সোপে হেলান দিয়ে বসে আছে আর বারবার ফোন হাতে নিচ্ছে। তানভীরের নাম্বার বের করে দু একবার কল দেওয়ার চেষ্টা করেছে, আবার ফোন রেখে দিয়েছে। পাশের রুমে থাকা তানভীরও একইভাবে ছটফট করছে। ভোরের আলো ফোটার আগেই সবাই সমুদ্র সৈকতে পৌঁছে গেছে। তবে জান্নাত আর আসিফকে কেউই ডাকেনি। আবির আগে বলেছিল তাদের বিরক্ত করবে না, তাই ইচ্ছে করে ডাকেনি। তানভীর কিছুক্ষণ দাঁড়ালো। মেঘার আবিরকে একসঙ্গে কয়েকটা ছবি তুলে দিয়ে চুপচাপ চলে গেছে। কিছুক্ষণ পরেই আসিফ আর জান্নাত আসছে। আবিরের উদ্দেশ্যে রাগান্বিত কণ্ঠে বলল, আমাদের ডাকলি না কেন? তোমাদের হানিমুনের সুযোগ দিলাম। বিয়ে হয়েছে প্রায় 1.5 বছর হতে চললো, এখন আর আমাদের সেই সুযোগ দরকার নেই ভাই। তোরা নবদম্পতি, এখন সুযোগ তোদের লাগবে। আবির মেকি স্বরে বলল, আমাদের সুযোগ করে দিতে হবে না, নিজেরাই করে নিতে পারবো। এই জন্যই তো বাসর রাতে বউ নিয়ে পালাইছিস। আবির শব্দ করে হাসলো, সাথে আসিফও। মেঘ, মিম, বন্যা, আইরিন, জান্নাত সবাই সমুদ্রে পা ভেজাচ্ছে। ঢেউয়ের গতিতে ছোটাছুটি করছে। আর পার হৃদয় তাদের সঙ্গ দিচ্ছে। আবির আর আসিফ তানভীরের বিষয় নিয়ে কিছুক্ষণ কথা বলল। একসময় আসিফ সবাইকে নিয়ে নাস্তা করতে চলে গেছে। বন্যা তাদের সঙ্গে যেতে নিলে আবির গম্ভীর কণ্ঠে ডাকে, বন্যা দাঁড়াও। জি ভাইয়া। তোমার সাথে আমার কিছু কথা আছে। মেঘ চুপচাপ আবিরের পাশে দাঁড়িয়ে আছে। আবির এক পলক মেঘের দিকে তাকালো। মেঘ চোখের ইশারায় বলতে বলল। আবির ঠান্ডা কণ্ঠে বলতে শুরু করলো, তোমার তানভীরের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, আর জানতেও চাই না। আজ আমি তানভীরের ভাই না, বন্ধু হয়ে কয়েকটা কথা বলবো। তুমি ইতিমধ্যে জানো তানভীরের জীবনে কেউ একজন ছিল, তুমি তাকে দেখেওছো। সেসব কৈশোরের আবেগ ছিল। এখন সে আগের থেকে অনেক বেশি ম্যাচিওর হয়েছে। তোমাকে তানভীর ছোট থেকে চিনলেও কখনো তোমাকে নিয়ে সেভাবে ভাবিনি। যেদিন প্রথমবারের মতো ও তোমাকে নিয়ে ভেবেছিল, সেদিন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত ও শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টায় আছে। ওর লাইফস্টাইল বরাবরই ছন্ন ছাড়া, শুধু তোমার জন্য সেই লাইফস্টাইলে পরিবর্তন এনেছে। আমি এখনো পর্যন্ত তানভীরকে কম করে হলেও 50টা ঘড়ি কিনে দিয়েছি, কিন্তু ও কোনোদিন ভুলেও একটা ঘড়ি পরেনি। অথচ তুমি একবার তাকে একটা ঘড়ি দিয়েছিলে, সে ওই ঘড়িটা ঠিকই পড়েছে। এমন ছোটোখাটো হাজারো পরিবর্তন ওর মধ্যে এসেছে। প্রথম আমি ওকে বলে বলে সব কাজ করাতাম, এখন সে আমার থেকেও বেশি বুঝে। আমাদের বিয়ের ব্যাপারটা ও একা হাতে সামলিয়েছে। তানভীরের জেদ সম্পর্কে তোমার কিছুটা হলেও ধারণা হয়তো আছে। তোমার মুখ থেকে কোনো একদিন শুনেছিল তোমার আব্বু তোমাদের সরকারি চাকরিজীবী ছেলের কাছে বিয়ে দিবে। সেদিনই রাজনীতি ছেড়ে চাকরি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বই কিনে পড়াশোনাও শুরু করে দিয়েছে। তুমি যেমন বাস্তববাদী, তানভীরও নিজেকে সেভাবে উপস্থাপন করতে চেয়েছে। তবে প্রতিটা মানুষের আবেগ, অনুভূতি ভিন্ন রকম। হয়তো ওর মনে হয়েছিল তোমাকে তার অনুভূতি জানিয়ে রাখবে, তাই তোমার সামনে নিজের অনুভূতির বহিঃপ্রকাশ করতে চেয়েছিল। তোমাকে আমি ছোট করে কথা বলছি না, কিংবা দোষারোপও করছি না, শুধু তানভীর অবস্থানটা বোঝানোর চেষ্টা করছি। তানভীর যদি একবার বলে সে চাকরি ব্যবসা কিছুই করবে না, তবু তাকে কেউ কিছু বলবে না। অন্ততপক্ষে আমি তো নই। ও চাইলে আমি ওকে সারা জীবন বসিয়ে খাওয়াতে পারবো। আমার টাকায় নয়, বরং ওর নিজের টাকায় বসে খেতে পারবে। আমাদের পারিবারিক ব্যবসা, তানভীরের ব্যাংক ব্যালেন্স বাদ দিলাম। সবাই জানে আমার ছোটোখাটো বিজনেসের 70% শেয়ার আমার নামে, কিন্তু তারা কেউ এটা জানে না এই 70% শেয়ারের মধ্যে 20% শেয়ার তানভীরের, 20% মেঘের, 20% আমার, আর বাকি 10% মিম আর আদির। এই কথা তানভীর পর্যন্ত জানে না। আমি কোনোদিন ওকে জানানোর প্রয়োজনও মনে করিনি।
আমি তানভীরকে সব সময় সুযোগ দিয়েছি। ও যখন যা চেয়েছে তাই দেওয়ার চেষ্টা করেছি। তানভীর ব্যবসায় অমনোযোগী বলে চাচ্চু প্রায়ই রাগারাগি করেন, কিন্তু মেঘ আমরা দুজনেই তানভীরকে পুরোপুরি সাপোর্ট করছি যেন পড়াশোনা করে একটা জব নিতে পারে। তোমার ইচ্ছেকে প্রাধান্য দিতেই তানভীর সব কিছু ছেড়েছে। সেই তুমি যদি তার হাত ছেড়ে দাও, ও কি করবে বলো? বন্যা ঢোকলে শান্ত কণ্ঠে বলল, উনি আমার কথাতে এতটা কষ্ট পাবেন আমি বুঝতে পারিনি। উনি আমার জন্য রাজনীতি ছেড়েছেন, চাকরির চেষ্টা করেছেন, এগুলোর কিছুই আমি জানতাম না। আমার আব্বু রাজনীতি পছন্দ করেন না, এমন অগোছল জীবনযাপনও পছন্দ করেন না। আমি আমার পরিবারের সম্মতি ছাড়া কিছু করতে পারবো না, এমনটাই বুঝিয়েছিলাম। তোমার পরিবারের সম্মতি থাকলে তো তোমার কোনো সমস্যা নেই। না। ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, তানভীরকে পাঠাচ্ছি। যত দ্রুত সম্ভব মনোমালিন্য ভেঙে মন হালকা করো। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, বউ চলো। বন্যা শক্ত কণ্ঠে বলে উঠল, মেঘ এখানে থাকুক। আবির ভোর কুচকে মেঘের দিকে তাকিয়ে ইশারা দিল। মেঘ সঙ্গে সঙ্গে নিজের মাথা চেপে ধরে বলতে শুরু করলো, আমার মাথাটা জানি কেমন করে ঘুরছে, চোখের ঝাপসা দেখছি, প্রেশারটা মনে হয় 20-এ নেমে গেছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে বলল, হায় আল্লাহ, এখন কি হবে? তাড়াতাড়ি রুমে চলো, এখানে আর থাকা যাবে না। তোমাকে কি কোলে নিতে হবে? মেঘ কিছু বলার আগে আবির মেঘকে কোলে নিয়ে চলে যাচ্ছে। বোনা থ হয়ে তাকিয়ে আছে। আশেপাশে অনেক মানুষের ভিড়। বোনা একা একা হাঁটছে আর মনে মনে ভাবছে, মেঘ গতকাল কতগুলো ফুল কিনেছিল, সেগুলো যত্ন করে পানির বোতলে ভিজিয়ে রেখেছিল। মেঘ দ্রুত রুম থেকে সেই ফুলগুলো নিয়ে আসছে। তানবীরের হাতে ফুলগুলো দিয়ে শক্ত কণ্ঠে বলল, ঠিকমতো প্রপোজ করতে না পারলে আজকের পর আমার ভাবির দিকে ভুলেও তাকাবেন না, এই আমি বলে রাখলাম। এই যে আমার উনি সাক্ষী। আবির নিরেট কণ্ঠে বলল, একদম ঠিক, আজকে তোর জন্য লাস্ট চান্স। আজকের পর আমরা কেউ তোর সাথে নেই। তানবীর মলিন হেসে বলে উঠল, আজ আবার কোন যুদ্ধ হতে চলেছে কে জানে। মেঘ ফের বলল, অ্যাকসেপ্ট না করা পর্যন্ত ফিরে আসবে না, খিদায় বেহুশ হয়ে গেলেও না। ঠিক আছে বোন আমার, আপনি যা বলবেন তাই হবে। তানভীর ফুলগুলো হাতে নিয়ে সমুদ্রের পাড়ে আসলো। এত এত মানুষের ভিড়ে বোনাকে খুঁজে পেতে কিছুক্ষণ সময় লাগলো। বোনা সমুদ্রের পাড়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তানভীর বোনার পাশ ঘেঁষে দাঁড়াতেই বোনা চমকে উঠে কিছুটা সরে দাঁড়ালো। এক পলক তাকিয়ে তানভীরকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তানভীর বোনার কাণ্ড দেখে মৃদু হেসে বলতে শুরু করলো, নিষ্কুরণ এই পৃথিবীতে অপ্রিয় কেউ অনিচ্ছাকৃতভাবে শরীর ছুঁয়ে গেলেও একটা মেয়ে যেভাবে রিয়্যাক্ট করে, সেই রিয়্যাক্টটা হৃদয় ছুঁয়ে যাওয়া মানুষটার সাথে কখনোই করতে পারে না। হৃদয়টাকে আজীবন বেঁধে রাখবে বলা মেয়েটাকেও একটা সময় কারোর প্রতি অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়ে, তাই না বন্যা? বন্যা মাথা নিচু করে বলতে শুরু করলো, সেদিন আপনার সাথে এভাবে রিয়েক্ট করা আমার একদমই উচিত হয়নি। আমি সত্যিই দুঃখিত। মেঘের বিষয়, বাসার সব বিষয় নিয়ে সেদিন একটু বেশি চিন্তিত ছিলাম। বারবার বলেছিলাম আমি কথা বলতে চাচ্ছি না, তবুও আপনি জোর করেছিলেন, তাই না চাইতে রাগ দেখিয়ে ফেলেছিলাম। আমি শুধু আমার পরিস্থিতিটা বোঝাতে চেয়েছিলাম, আপনি সেটা না বুঝি রাগ করে ফোন বন্ধ করে দিলেন। আপনার কি একবারের জন্য আমার কথা মনে পড়েনি? একবারও আমার কথা ভাবলেন না? আমি সবসময় দেখে আসছি আপনি খুব দায়িত্বশীল একটা ছেলে। আপনার দায়িত্ববোধ আর অপ্রকাশিত যত্ন দেখে আমি বারবার মুগ্ধ হয়েছি। সেই আপনি কি না আমার সাথে এমন কাজ করলেন? মেঘের বিয়ের আগেও 2-3 দিন আমার কল রিসিভ করেননি, নাম্বার ব্লক করে রেখেছিলেন। এখন একদম বাসা ছেড়ে চলেই গেছিলেন। এই আপনার দায়িত্ববোধ? বন্যা শেষ কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে। তানভীর আশেপাশে তাকিয়ে দেখলো বেশ কয়েকজন তাদের দিকে তাকিয়ে আছে। তানভীর সহসা বন্যার কাছাকাছি এগিয়ে গিয়ে শান্ত কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ, আমি সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারিনি, আর কখনো এমন হবে না, সরি। বন্যা কাঁদতে কাঁদতে ফের বলতে শুরু করলো, আপনি একটা পাষাণ, নিষ্ঠুর।
আমার উপর রাগ করে আমাকেই কষ্ট দিতে উঠে পড়ে লেগেছেন। আপনি বাড়ি থেকে না গেলে তো আপনার বিয়ে ঠিক হতো না। আপনি এমনটা কেন করলেন? ভালো হয় বিয়ে করার আগে আপনাকে এই সমুদ্রের পানিতে ডুবিয়ে মেরে ফেলুন। ওনার দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে, ঠিকমতো কথা বলতে পারছে না। তানভীর সূক্ষ্ম নেত্রে তাকিয়ে থেকে অক্ষমার সাথে এক হাতে বন্যার চোখের পানি মুছতে মুছতে সংখ্যাজনক কণ্ঠে বলতে শুরু করলো। এই মেয়ে চুপ করো, কী সব বাজে কথা বলছো? আমার আবার কিসের বিয়ে? বিয়ে যদি করতেই হয় আমি তোমাকেই বিয়ে করব। তুমি রাজি হলেও তোমাকে করব, না হলেও তোমাকেই বিয়ে করব। হয় হিরোর মতো বিয়ে করব, নয়তো ভিলেনের মতো করব, তবু তোমাকেই বিয়ে করব। এই তানভীর শুধু বন্যার আজ এই মুহূর্ত থেকে তুমি শত রাগ করলেও আমি সব সহ্য করে নিব। আমি নিষ্ঠুর হলেও তোমারই থাকবো, পাষাণ হলেও তোমারই থাকবো, বুঝেছো মেয়ে? বন্যা শীতল চোখে তানভীর দিকে তাকিয়ে আচমকা তানভীরকে জড়িয়ে ধরল। আশঙ্কিক ঘটনায় তানভীর কিছুটা ঘাবড়ে গেছে। আশেপাশে আবেক্ষণ করে কাপা কাপা হাতে বোনের পিঠে হাত রাখলো। প্রথমবারের মতো তানভীর বোনের ঘনিষ্ঠতা উপলব্ধি করতে পারছে। তানভীরের হৃদস্পন্দনের সাথে সাথে পেটের নাড়িগুলোর থপথপ করে কাঁপছে। এক অদ্ভুত অনুভূতি সর্বাঙ্গে শিহরণ জাগাচ্ছে। এই অনুভূতির বহিঃপ্রকাশ অসম্ভব। মেয়েদের বন্ধু মহলের সবচেয়ে ম্যাচুর মেয়েটা আজ বিবেক ভুলে আবেগের কাছে ধরা দিতে বাধ্য হলো। খোলা আকাশের নিচে শত শত মানুষের মাঝে পরিপক্কতা ভুলে ছোট্ট বাচ্চার মতো তানভীরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বেশ কিছুটা সময় তানভীর নিজেও বন্যার আবেশে আবদ্ধ ছিল। সেই আবেশ কাটিয়ে বন্যার কানের কাছে ফিসফিস করলো, এভাবে কেঁদো না প্লিজ, মানুষ উল্টোপাল্টা ভাববে। বন্যা কাঁদো কাঁদো কণ্ঠে হুঙ্কার দিল। ভাবুক। বন্যা তানভীরকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। যা হবে দেখা যাবে ভেবে তানভীরও বন্যাকে বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরল। তানভীরের হাতে থাকা ফুলগুলো বন্যার পিঠে লাগছে। ফুলে থাকা পানিতে বন্যার জামা ভিজে যাচ্ছে। বন্যার কথা বুঝতে পেরে তানভীর ছেড়ে পেছনে দেখার চেষ্টা করলো। তানভীর বন্যার পিঠ থেকে হাত সরাতে ফুলগুলো দেখতে পেল। বন্যা তানভীরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, এগুলো কার জন্য এনেছিলেন? আসার সময় বোনও দিল, তোমাকে দেখার জন্য। দিচ্ছেন না কেন? নাকি অন্য কাউকে দিতে চাচ্ছেন? তানভীর ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, তানভীরের জীবনে বন্যা এক এবং অন্যান্য নারী দিলে তোমাকেই দিবেও, কিন্তু কথা হলো হাঁটু গেড়ে না দিয়ে এমনি দিয়ে দিলেও কি তুমি রাগ করবে না? মানে আশেপাশে অনেক মানুষের কাছে পানিতে হাঁটু গেড়ে প্রপোজ করলে যদি হাসাহাসি শুরু করে তখন তো নিজেকে জোকার মনে হবে। বন্যা চারপাশে নজর বুলিয়ে নিঃশব্দে হেসে বলল, ঠিক আছে, এমনিই দেন। তানভীর নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, তোমার নামটা বন্যা হলেও আমার জীবনে তোমার কর্মকাণ্ড পুরো অগ্নিকাণ্ডের মতন। তুমি আমার চোখের মুগ্ধতার অনন, হৃদয়ের উষ্ণ প্লাবন। আমার ছায়াবৃত্ত জীবনে দ্রাপ্তি তুমি, স্বপ্নহীন জীবনের স্বপ্ন তুমি। আমার ছন্নছড়া জীবনের সুনিপূর্ণ নামিটাই এই বিস্তৃত জলরাশি দাঁড়িতে বলতে চাই, তোমার প্রতি আমার ভালোবাসা সমুদ্রের তরঙ্গের ন্যায়, যার কোনো অন্ত নেই। আমার জীবনে যত ভাটাই আসুক না কেন, সব ভাটা উপেক্ষা করে আমার ভালোবাসা জোয়ারের মতো সীমাহীন গতিতে বেড়তেই থাকবে। আমি তোমাকে ভালোবাসি বন্যা, খুব বেশি ভালোবাসি। বন্যা তানভীরের হাত থেকে ফুলগুলো নিয়ে মুচকি হেসে বলল, ওহ আচ্ছা, আপনি আমাকে এত ভালোবাসেন, আমি তো জানতামই না। যাই হোক, ফুল দেওয়ার জন্য ধন্যবাদ। তানভীর হুঙ্কার দিল, ভালোবাসি বলো। না বললে কি করবেন? এতক্ষণ হিরো ছিলাম, এখন ভিলেনের হয়ে যাব। মানে? তানভীর ঠোঁট কামড়ে হেসে বন্যার কাছাকাছি এগিয়ে যাচ্ছে। বন্যা এক পা দুপা করে পেছাতে পেছাতে এক পর্যায়ে আতঙ্কে উচ্চস্বরে বলে উঠল, আমিও আপনাকে ভালোবাসি। আসিফ জান্নাতের ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে। এমন সময় আবিরান মেয়েকে আসছে। আসিফের সাথে দু একটা কথা বলে খেতে বসেছে। আর নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে জান্নাতকে এটা সেটা বলছে। হৃদার মিম পাশাপাশি বসেছে। দুজনে বিভিন্ন প্রকার খাবারের নাম নিয়ে দুষ্টামি করছে।
কক্সবাজার আসতে আসতে হৃদের সাথে মিমের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যদিও হৃদ মিমের থেকে বয়সী কিছুটা ছোট, তবুও তাদের বন্ডিং খুব ভালো। দুজন দুজনকে তুই তুই করে বলে। হৃদ যেখানে যায় মিমকে ডেকে নিয়ে যায়, কিছু খেলে মিমকেও দেয়। আর গতকাল ট্রেন থেকেই এসব দেখে আসছে, তখন সেভাবে কিছু মনে হয়নি, কিন্তু রাতের আড্ডার পর থেকে আরিফের মনটা ভার হয়ে আছে। কেন, কি হয়েছে? এর কোনো উত্তর আরিফের কাছে নেই। ভোর থেকে মন খারাপ যেন রাগে পরিণত হয়েছে। মিম আর হৃদকে একসঙ্গে দেখলেই মেজাজ গরম হয়ে যাচ্ছে। খুব বেশি প্রয়োজন না হলে মিম আরিফের সাথে কথা বলা তো দূর, তাকেও দেখে না। আর এই বিষয়টাই আরিফের সহ্য হচ্ছে না। বেশ কয়েকবার মিমের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু মিম আচ্ছা হুঁ ওকে বলে কাটিয়ে দিয়েছে। আরিফ অনেকক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা খাবার রেখে উঠে গেছে। আবির চোখ তুলে তাকে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, কিরে খাবি না? খেতে নেই ভাই। আরিফ হনহন করে চলে গেছে। আসিফ, জান্নাত, আইরিন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আনমনে বলে উঠল, ওর আবার কি হলো? কে ইচ্ছাকৃত খোঁচানোটা মিমের স্বভাব। আজও তেমন কিছু করছে না, আজও তেমন কিছু করেছে কিনা সেটা বুঝতে মেঘের দিকে ঝুঁকে মিমকে দেখে নিল। মিম তখনও হৃদের সাথে গল্পে মেতে আছে। মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাওয়ায় মনোযোগ দিল। আবিরও বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে, এক একটা আইটেম চেক করছে। ভালো লাগলে মেঘকে দিচ্ছে, আর ভালো না লাগলে আগে দূরে সরিয়ে দিয়েছে। আজ সবাই সেন্ট মার্টিন যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রেডি হতে চলে গেছে। মেঘ লাগেজ খুলে একটা একটা করে শাড়ি আর ড্রেস বের করে আবিরকে দেখাচ্ছে। বন্যা তানভীর কিছুটা দেরি করে রিসোর্টে ফিরেছে। নাস্তা শেষ করে বন্যা যে রুমে ঢুকবে অমনি হৃদের মুখোমুখি হলো। হৃদ কপাল কুঁচকে জানতে চাইল, কোথায় গিয়েছিলে? কাছেই। আমাকে না নিয়ে তুমি কার সাথে গিয়েছিলে? বন্যা উত্তর দেওয়ার আগে তানভীর এসে গম্ভীর কণ্ঠে বলল, বন্যা রুমে যাও, আমার শালার সাথে বোঝাপড়া আমি করে নিচ্ছি। কে কার শালা? তোমার বোন। আমার বউ হলে তুমি আমার কি হবে? শালা কিন্তু আমার, বোন তো আপনার বউ না। আজ না হলেও ভবিষ্যতে তো হবেই। হৃদ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকে উচ্চ শব্দে ডাকলো, আপু। বন্যা মৃদু হেসে রুমে চলে গেছে। হৃদ অসহায়ের মতো তাকিয়ে আছে। তানভীর হৃদকে নিয়ে রুমে গেছে। কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন একেবারে রেডি হয়ে বেরিয়েছে। রিসোর্ট থেকে বেরিয়ে বাকিদের জন্য অপেক্ষা করছে। মিম বের হতেই হৃদ মিমের দিকে তাকালো। মিম আজ আকাশি রঙের একটা গর্জিয়াস গাউন পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। হৃদ প্রশস্ত আঁখিতে তাকিয়ে বলে উঠল, বেআইন তোকে তো পুরোই নায়িকা লাগছে। মিম একগাল হেসে বলল, ধন্যবাদ। আমি যে তোর বেআইন হই এটা তুই জানলি কিভাবে? ছোট আপু তোর ভাইকে পছন্দ করে, আর তোর ভাইও। হ্যাঁ জানি, আমি আর মেঘ আপুই তো ভাবিকে প্রপোজ করেছিলাম। হৃদ শক্ত গলায় প্রশ্ন করলো, তার মানে তুই আগের থেকে সব জানতি? হ্যাঁ, আমি কেন, এখানে সবাই জানে বন্যা ভাবি আর তোকে এই কারণে আনা হয়েছে। কি? জি। হৃদ অকমর্ষত মিমের মাথায় গাঁটটা মেরে রাগী স্বরে বলল, পচা মেয়ে কোথাকার। আরিফ পেছন থেকে এসে রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, রিদ মিমকে একদম ছবে না। মিম চমকে উঠে পেছনে ঘুরল। ওষ্ঠ উল্টে মাথায় হাত বোলাতে বোলাতে আরিফের দিকে তাকালো। আরিফের গম্ভীর মুখভঙ্গি দেখে মিম সহসা ভুরু কুঁচকাল। হৃদ কিছু বুঝতে পারছে না। নিরধার মুখ ভার করে বলল, সরি। টেকনাফ থেকে মোটামুটি বড় একটা ট্রলার করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল। মেঘ, বন্যা, জান্নাত তিনজনই আজ শাড়ি পরেছে। আবিরাও পাঞ্জাবি পরেছে। আরিন তাদের পার্সোনাল ফটোগ্রাফার বিভিন্ন স্টাইলে ছবি তুলে দিচ্ছে। মিম মেঘের ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে ভয়ে ফোন ব্যাগে রেখে চুপচাপ বসে পড়েছে। হৃদার আরিফ কাছাকাছি বসা। প্রথমে আনন্দে লাফিয়ে ট্রলারে উঠল মিম, এখন ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছে। আবিরা ছবি তোলাতে মনোযোগী, তাই মিম ওদের বিরক্ত করতে যাচ্ছে না। ঢেউয়ের নিমিত্তে চলন্ত ট্রলার কম্পিত হলেই মিম বারবার কেঁপে উঠছে। আবির আর হৃদ আশেপাশে তাকে প্রকৃতি উপভোগ করছে। মিম ওদের কাছাকাছি এসে ভারী কণ্ঠে বলল, এই হৃদ সর, আমি এখানে বসবো। হৃদের সঙ্গে সঙ্গে আরিফও তাকিয়েছে। হৃদ সরতে যাবে, আরিফ তার আগেই বলে উঠল,
এদিকে এসে বসো। মিম হৃদের দিকে তাকিয়ে আছে। ঢেউয়ের ধাক্কায় ট্রলার কাঁপতে মিম পড়ে যেতে নিল। আরিফ সঙ্গে সঙ্গে মিমের হাত ধরে নিজের পাশে বসালো। ভয়ে মিমের হাত পা সহ পুরো শরীর থরথর করে কাঁপছে। আরিফ মিমের হাতটা ছেড়ে দিতে নিয়েও ছাড়ল না। মিমের কম্পিত হাতটা আরেকটু শক্ত করে ধরে মোলায়েম কণ্ঠে শুধালো, ভয় লাগছে? হ্যাঁ। কিছু হবে না, ভয় পেও না। খানিক বাদে টলার আবারও কেঁপে উঠল। মিম সহসা অপর হাতে শার্টের উপর দিয়ে আরিফের হাত খামচে ধরেছে। আরিফ শীতল চোখে মিমের উদ্গ্র আননে চেয়ে আছে। সর্বক্ষণ ছটফট করা মেয়েটার ভীতিকর চেহারা দেখে আরিফ মৃদু হাসল। আস্তে করে বলল, তোমার না খুব সাহস। এই কি তবে সাহসের নমুনা? মিম আর চোখে তাকালো। আরিফের ঠোঁটে হাসি দেখে মিমের খুব রাগ হলো। আরিফের হাত ছেড়ে সহসা উঠে যেতে চাইল, কিন্তু আরিফের হাতে বন্দি হাতটাকে ছাড়তে ব্যর্থ হলো। মিম গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো। এই হাত ছাড়া করা যাবে না। কেন? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? মিম ভুরু কুঁচকে প্রশ্ন করলো। মানে? আরিফ গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, একান্ত সঙ্গী, তোমার জন্য আমার মন সর্বদা বন্দী। মিম কপাল কুঁচকে বিপি করলো। তোমার কি মাথায় সমস্যা? কি আবোল তাবোল বলছো? আরিফ মুচকি এসে জবাব দিল, তুমি বললে পাগল হয়ে ঘুরবো সাজেক ভ্যালিতে, তুমি বললে নীল দিগন্তে উড়বো সাদা রঙের ঘুড়িতে। মিম বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে অকমরসাত বলে উঠল, তুমি ভাই যা খুশি করো, আগে আমার হাতটা ছাড়ো। হাত ছাড়িয়ে যাবে কোথায়? চলো না স্বপ্নপুরীতে গা ভাসাই। মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আর্তনাদ করল, আমার হাতটা ছাড়ো। হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু। আমি বাবু না, ওকে? হাত ছাড়ো। আমি হৃদের পাশে বসবো। আরিফের হাসি মুখে সহসা আধার নেমেছে। কণ্ঠে রাগ ঢেলে দাঁতে দাঁত চেপে পড়ল, তুমি ওর পাশে বসবে না, বসলে শুধু আমার পাশেই বসবে। কেন? ও আমার বেয়াই বন্ধু, ওর পাশে কেন বসবো না? আমি বারণ করেছি তাই। তুমি কে বারণ করার? আমি তোমার ভাই। তানভীর ভাইয়াও আমার ভাই। ভাইয়া তো কখনো কোনো কারণে আমাকে বারণ করে না। ভাইয়ের বারণ করার প্রয়োজন পড়েনি তাই করিনি, আমার প্রয়োজন তাই বারণ করেছি। আজব তো, তোমার কি প্রয়োজন? আমার তোমাকে প্রয়োজন। মানে? আরিফ মিমের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে চাপা স্বরে বলল, ব্যাঙের মাথার মতো বুদ্ধি নিয়ে এত ঝগড়া করো কিভাবে? আমি ঝগড়া করি না, কখনোই না। তুমি তো অবুঝ একটা বাবু। এখনো কি? কিছু না। আবির মেঘ কম করে হলো শখানেক ছবি তুলে ফেলেছে। আসিফার জানাতো বেশ কিছু ছবি তুলেছে, তবে বন্যা লজ্জে তানভীর দিকে ঠিকমতো তাকাতেই পারে না। যে কয়টা ছবি তুলেছে সবগুলোতেই বন্যা অন্যমনস্কভাবে এদিক সেদিক তাকিয়ে আছে। তানভীর বন্যার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিপি করলাম, এখন লজ্জায় আমার দিকে তাকাতেই পারছো না? সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় তোমার লজ্জা কোথায় ছিল বলো তো? বন্যা ঠোঁট বেঁকি বললাম, সকালে এত মানুষ থাকলেও আবির ভাইয়া আর আসিফ ভাইয়া ছিলেন না। হাই রে, তুমি ওদের দেখে লজ্জা পাচ্ছ, অথচ বড় ভাই হয়েও ওদের মধ্যে মিনিমাম লজ্জাবোধ নেই। দেখেছো কত সুন্দর করে ছবি তুলছে, আর তুমি? বন্যা মৃদু স্বরে বলো, ওনারা বিবাহিত, যেভাবে ইচ্ছে সেভাবে ছবি তুলতে পারেন। তানভীর নিরেট দৃষ্টিতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, চলো আজকেই বিয়ে করব। না। কেন? পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করব না আমি। ইস, বিয়ে করবে না বললেই হলো। ভালো ভালো রাজি না হলে কিডন্যাপ করে এখন বিয়ে করব। বন্যা মুচকি হেসে বলল, আপনার এত সাহস? নিজের সাহসে না করলে প্রয়োজনে আশেপাশের সবার থেকে সাহস ধার নিব, তবু তোমাকেই আমার করেই ছাড়বো। এতটা পথ জানিতে আবির এক সেকেন্ডের জন্য মেয়েকে ছাড়ছে না। জান্নাত অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করছে, তবে কিছুই বলছে না। ছবি তোলা শেষে জান্নাত অনুষ্ণ কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি মেঘকে নিয়ে এত ভয় পাও কেন? আবি মেঘের দিকে এক পলক তাকিয়ে আসিফ মেঘি স্বরে বলল, তুই বরং মেঘকে সিন্ধুকে তালা দিয়ে রেখে দে, মাঝে মাঝে বের করে দেখবি, আবার সযত্নে রেখে দিবি। আবি উচ্চ স্বরে হেসে উঠল, বুদ্ধিটা কিন্তু খারাপ না। ফাজিল। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে সবাই রিসোর্টে ফিরেছে। ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে। তানভীর পূর্ণাকে বারবার মেসেজ দিচ্ছে। অবশেষে বাধ্য হয়ে পূর্ণার রুম থেকে বেরিয়েছে।
তানভীর রুমের সামনেই দাঁড়ানো। বন্যা বের হতেই বলল, চলো কোথায়? ঘুরতে। খুব ক্লান্ত লাগছে। কোলে নিতে হবে। বন্যার অকমর সাথ সকালের ঘটনা মনে পড়ে গেছে। আবিরের মতো তানভীর যদি একই কাজ করে বসে তার জন্য আগেভাগেই বলে উঠল, আমি একাই যেতে পারবো। ঠিক আছে চলো। সবার রাতের খাবার শেষ, অথচ তানভীরদের আসার কোনো নামই নেই। বাধ্য হয়ে আবির তানভীরের নাম্বারে কল দিল। রিসিভ করতে উষ্ণ স্বরে বলল, চাঁদ, সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসর্টে ফিরে আসেন ভাই। এটা কিন্তু আমার আপনার এলাকা না। 10 মিনিটের মধ্যে চলে আসছি।